আজকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টার আলোচনা করব। তো আগে প্রথমেই স্পর্শক কি জিনিস একটু বলবো। যদি বৃত্তের স্পর্শক কি জিনিস, যদি কোনো বৃত্তের এবং কোনো সরল রেখার একটি সাধারণ বিন্দু থাকে, যদি কোনো বৃত্তের এবং কোনো সরল রেখার একটি সাধারণ বিন্দু থাকে, তাহলে ওই সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক হবে। আরো একবার বলবো, যদি কোনো বৃত্ত এবং কোনো একটি সরলরেখার একটি সাধারণ বিন্দু থাকে, এই একটা বিন্দুতে দেখো টাচ করে রয়েছে, একটা বিন্দুতে যদি একটা সাধারণ বিন্দু থাকে, এই যে বিন্দুটা আমি এটার নাম দিচ্ছি, এই বিন্দুটাই হচ্ছে আমাদের সাধারণ বিন্দু। দেখো এটা সরলরেখারও আছে এবং বৃত্তের উপরেও আছে, তাহলে এইটাই যদি থাকে তাহলে এই সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক হবে। এবার আমাদের উপপাদ্য 40 যে বলা হয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তো আমি একটা বৃত্ত আঁকছি। তো বৃত্তের কোনো একটি বিন্দুতে দেখো আমি মনে করছি ও কেন্দ্রীয় হচ্ছে বৃত্ত, যার আমি মনে করছি পরিধির উপরে একটা বিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুতে আমি একটা স্পর্শক এঁকেছি, স্পর্শকটার নাম দিচ্ছি এ বি। তো যেহেতু এটা একটা সরল রেখাংশ, আমার একটু আঁকাটা বাজে হয়ে গেল, এটা হচ্ছে সরলরেখা আর এ বি হচ্ছে আমাদের সরলরেখাংশ, এটি পি বিন্দুতে স্পর্শক। তো প্রমাণ করতে হবে যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি, এরা দুজনে পরস্পর লম্ব হবে। তার মানে ও পি বি বা ও পি এ এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আমরা উপপাদ্য যেভাবে লিখি, প্রথম পার্টে লিখবো প্রদত্ত, তাহলে প্রদত্তে কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক। এবি বইয়ে লেখা আছে, তোমরা একটু বুঝে নিলেই হবে, বইয়ের লেখাটা লিখলেই হবে। এবি হচ্ছে স্পর্শক, এটা পি বিন্দুতে। তো প্রামাণ্য কি আছে, প্রমাণ করতে হবে যে প্রামাণ্য লিখব, প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি। আচ্ছা, এবার অঙ্কন, কি অঙ্কন করতে হবে সেটা হচ্ছে, আমি কি করছি, তোমরা ক্লাস 8 একটা উপপাদ্য পড়েছিলে, সেটা হলো যে কোনো একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর যতগুলো রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্বই ক্ষুদ্রতম। আমাদের ওই থিওরিটা কাজে লাগিয়ে এই উপপাদ্যটা প্রমাণ করা হবে। তো আমি কি করছি, এবি সরলরেখার উপর পি ছাড়া অন্য যে কোনো একটি বিন্দু কিউ নিচ্ছি। তাহলে অঙ্কনে কি লিখবো, যে এবি রেখাংশের উপর, তুমি নিজের মতো করে লিখতে পারো, রেখাংশের উপর দেখো আমি পি ছাড়া অন্য যে কোনো একটি বিন্দু কিউ নিচ্ছি, যে কোনো কথাটার উপর জোর দিচ্ছি, কারণ আমরা কিউ এর জন্য প্রমাণ করব, তাহলে আমরা বলবো এবি সরলরেখাংশের উপর সমস্ত বিন্দুর জন্য সত্যি, সেই জন্য যে কোনো কথাটার উপরে জোর দিচ্ছি। এবি রেখাংশের উপর পি ব্যতীত অন্য একটি বিন্দু, অন্য যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু কিউ নিলাম বা নেওয়া হলো, কিউ নেওয়া হলো। আরো কি করব না, ও কিউ যোগ করে দেব, খেয়াল করো, ও কিউ যোগ করে দেব। তো ও কিউ আমি মনে করছি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, লিখব মনে করি ও কিউ, মনে করি
ও কিউ বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রমাণ। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি যে এই যে ও কিউ আর বিন্দুতে ছেদ করবে, এটা কি সবসময় ছেদ করবে? খেয়াল করো, যেহেতু আমার পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু এ বি সরলরেখাংশের উপর যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে, তাহলে সেটা একটু লিখে দেবো। যেহেতু পি ছাড়া, পি ব্যতীত অন্য ব্যতীত এখানে লিখি এ বি রেখাংশের উপর অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, এটা লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে প্রমাণে কি লিখবো? খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ও কিউ আর ও আর এর মধ্যে ও কিউ বড়, লিখবো। খেয়াল করো, আমরা একটু আগে লিখেছি যে আমাদের আর হচ্ছে মাঝখানের বিন্দু ও কিউ এ, লিখবো যেহেতু আর ও কিউ এর মধ্যবর্তী বিন্দু, অতএব আমরা বলতে পারি যে ও আর ছোট বড় হচ্ছে ও কিউ। এবার আবার ও আর সমান হচ্ছে ওপি। দেখো একটু ছবিতে দেখে নাও, ও আর যা ওপি তাই, তার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে লিখে দেবো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখবো অতএব, তাহলে এই জায়গাটা আমরা ও আর এর জায়গায় কি লিখবো? ওপি লেস দেন ও কিউ। তো এখানে আমাদের এই কিউটা কিন্তু এবি সরলরেখার উপর যে কোনো বিন্দু নেওয়া হয়েছে, তাহলে লিখবো অতএব এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু কিউ এর জন্য, তার মানে এবি সরলরেখাংশের উপর পি ছাড়া যে কোনো বিন্দু কিউ এর জন্য ওপি ইজ লেস দেন ও কিউ, তার মানে ওপিটাই সব থেকে ছোট, লিখবো অর্থাৎ ও বিন্দু থেকে, এটা ক্লাস 8 এ ছিল, ও বিন্দু থেকে এবি রেখাংশের উপর যতগুলি রেখাংশ টানা যায়, তাদের মধ্যে ওপি হচ্ছে ক্ষুদ্রতম। তার মানে আমরা ক্ষুদ্রতম দূরত্ব মানেই হচ্ছে লম্ব দূরত্ব জানি, হ্যাঁ, তাহলে লিখবো আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ বলেছিল সেটা হয়ে গেল। লিখবো অতএব ওপি লম্ব এবি প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি পেলাম? যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এখন আমাদের এর উল্টো উপপাদ্য আমরা পেয়েছি যে স্পর্শক হলে লম্ব হবে, এর উল্টো হচ্ছে লম্ব হলে স্পর্শক হবে, আমরা সেটা প্রমাণ করতে পারি। যদি কোনো একটি সরলরেখা কোনো একটি বৃত্তের
কোনো একটা বিন্দুতে যদি, তাহলে আমি আরেকটু ভালো করে বলি, যদি ও কেন্দ্রীয় বৃত্তের ওবি ব্যাসার্ধের প্রান্তবিন্দু হচ্ছে পি, ও পি ব্যাসার্ধের প্রান্তবিন্দু পি, পি বিন্দুতে যদি আমার এবি মনে করো স্পর্শক, যদি স্পর্শক হয় তাহলে আমার প্রমাণ করতে হবে যে এটা লম্ব। সরি, ভুল বলছি। তাহলে আরো একবার বলি, সেটা হচ্ছে যে আগের উপপাদ্যটা ছিল যে স্পর্শক হলে লম্ব হবে, তো এখন হচ্ছে যে যদি কোনো একটি বৃত্তের পরিধির কোনো একটা বিন্দুতে মনে করো একটা ব্যাসার্ধ ওপি নিয়েছি এবং এই ব্যাসার্ধের প্রান্ত বিন্দু পি দিয়ে আমি মনে করছি এবি রেখাংশ এই ওপির সঙ্গে লম্ব হয়ে আছে, আমাকে প্রমাণ করতে হবে যে এবি আমার ওই বিন্দুতে পি বিন্দুতে স্পর্শক, যেটা হচ্ছে আগের উপপাদ্যের উল্টো উপপাদ্য। তো এটা কিভাবে প্রমাণ করব? তাহলে প্রদত্তে কি দেয়া আছে? দেয়া আছে যে আমার ও কেন্দ্রীয় বৃত্তের, প্রদত্তে কি দেয়া আছে? দেয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি ব্যাসার্ধের প্রান্তবিন্দু, খেয়াল করো এই প্রান্তবিন্দু পি তে এবি রেখাংশ স্পর্শ করেছে, এবি রেখাংশ পি তে না লিখে পি বিন্দু দিয়ে এবি রেখাংশ যায় এবং ওপি লম্ব এবি, এইটা মনে করো আমাদের দেয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি? প্রামাণ্যে আমরা লিখব যে প্রমাণ করতে হবে এবি রেখাংশ পি বিন্দুতে স্পর্শক হবে, তো এটা একটু অন্য কায়দায় প্রমাণ করা হবে। আমরা ধরে নিচ্ছি যে এবি রেখাংশ পি বিন্দুতে স্পর্শক নয়। এখানে লিখব যে অঙ্কনটা এই প্রমাণের মধ্যেই লিখলে হবে, অঙ্কনটা আলাদা করে না লিখে প্রমাণে লিখছি যে মনে করি এবি রেখাংশ পি বিন্দুতে স্পর্শক নয়। আমরা ধরে নিচ্ছি যে এটা পি বিন্দুতে স্পর্শক নয়, তাহলে পি বিন্দুতে অন্য কেউ স্পর্শক আছে, একটা তো স্পর্শক আছে, আমি মনে করছি যে আমার তাহলে পি বিন্দুতে স্পর্শক হচ্ছে কথার কথা সি ডি, লিখতে হবে মনে করি সিডি সরলরেখাংশ পি বিন্দুতে স্পর্শক, মনে করি সিডি রেখাংশ পি বিন্দুতে স্পর্শক। খেয়াল করো আমরা একটু আগে উপপাদ্য পড়েছি যে যদি স্পর্শক হয় লম্ব হবে, তাহলে এই সি বিন্দুতে স্পর্শক সিডি সরলরেখা যদি হয় লিখব অতএব আগের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি ওপি লম্ব সিডি, তার মানে হচ্ছে আমরা বলতে পারি ও পি ডি এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আমি একটু ছবিতে দেখাবো, তাহলে বলে দেওয়া হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, কিন্তু আমার দেয়া আছে এইটা 90 ডিগ্রি। এটা হতে পারে কখনো? একই বিন্দুতে একই ওপি সরলরেখার উপর দুটো আলাদা আলাদা 90 ডিগ্রি কোণ কখনোই হতে পারে না, সুতরাং পিডি এবং পিবি একই সরলরেখা। লিখবো আবার বা কিন্তু দেয়া আছে কি দেয়া আছে না ও পি বি এটা সমান 90 ডিগ্রি, লিখবো অতএব পিডি
ও পিবি একই সরলরেখা। এটা তো কখনোই হতে পারে না একই ওপি ব্যাসার্ধের উপরে পি বিন্দুতে, একই বিন্দুতে দুটো কোণ 90°, দুটো আলাদা আলাদা কোণ 90°, কখনোই হতে পারে না। লিখবো অতএব পিডি ও পিবি একই সরলরেখা। তাহলে এখানে আর একটু লিখে দিলে ভালো হয় মাঝখানে, যে ওপি ব্যাসার্ধের পি বিন্দুতে দুটি আলাদা সমকোণ হতে পারে না, তাই পিডি আর পিবি একই সরলরেখা। অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল যে আমাদের যদি লম্ব হয় তাহলে স্পর্শক হবে। এবার এখানে একটা প্রয়োগ রয়েছে, প্রয়োগ 4। এগুলো পরীক্ষা আসে না, তাও একবার করে একটু দেখে রেখো, হয়তো কখনো কাজে লাগতে পারে। বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এ বিন্দুতে এটি স্পর্শক, আর এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করতে বলেছে। খেয়াল করো, এই কোণটার আকারে প্রকাশ করতে বলেছে। আমি একটু ছবিটা এখানে কেটে আঁকছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা ক্লাস 8 এর উপপাদ্য অনুযায়ী এটা বহিস্থ কোণ। এই কোণটা আর এই কোণটা যোগফলের সমান হবে। তাহলে তুমি এখানে লিখবে যে কোণ এ ও বি এটা সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ ও এটি প্লাস কোণ এটি ও। আমি এটাকে 1 নম্বর দাগ দিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এই পাশে যে ত্রিভুজটা আছে, এই বাম পাশে, এই ত্রিভুজটা এইটা আর এইটা হচ্ছে সমান। আচ্ছা, তার আগে এটা আরেকটু সিম্পলিফাই করি। সেটা হচ্ছে, খেয়াল করো, ও এটি এটা কিন্তু 90° কোণ, এই কোণটা কিন্তু 90°। তার কারণ এটি হচ্ছে স্পর্শক আর ও এ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে 90° প্লাস এটি ও হচ্ছে আমার x ডিগ্রি দেয়া আছে, তো আমি সেগুলো বসিয়ে দিয়েছি। তাহলে এ ও বি সমান হচ্ছে এইটাকে 1 নম্বর দাগ দিচ্ছি। আর এখানে লিখবো যেহেতু এটি হচ্ছে স্পর্শক, তাই ওটা 90°। স্পর্শক এবং স্পর্শবিন্দুই ব্যাসার্ধ হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এটা হয়ে গেল। এবার আসছি আমার বাম দিকে ত্রিভুজ এ বি ও থেকে। দেখো, এই বাহু আর এই বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তুমি ছবিতে দেখলে বুঝতে পারবে। তাহলে আমার এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। তাহলে লিখবো যেহেতু ও এ সমান ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লিখবো অতএব ও এ বি সমান, কোন দুটো সমান, ও বি এ এটা সমান, তাহলে ওয়াই ডিগ্রি হবে, মানে এই কোণটাও আমার ওয়াই ডিগ্রি হবে। বেশ, এবার বাম দিকের ত্রিভুজটার দিকে লক্ষ্য রাখো। বাম দিকের ত্রিভুজটা এটা রয়েছে, এইটা ওয়াই ডিগ্রি, এইটা ওয়াই ডিগ্রি। তাহলে এইটা কত? একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180°। তাহলে লিখবো অতএব কোণ, এই কোণটার নাম হচ্ছে, একটু দেখে নিচ্ছি, সেটা এ ও বি। কোণ এ ও বি সমান 180 থেকে বিয়োগ যাবে আমার দুটো ওয়াই, তাই 2y হয়ে যাবে। তাহলে এই মানটা আমি 1 নম্বরে বসিয়ে দেবো। লিখবো 1 নম্বরে, এখন 1 নম্বরে কোণ এ ও বি এর মান বসিয়ে, তাহলে কি হবে, যে 180° মাইনাস 2y সমান 90° প্লাস এক্স। খেয়াল করো, আমি 1 নম্বর সমীকরণে বসিয়েছি। তাহলে এইখান থেকে আমার বের করতে বলা হয়েছিল কি,
দেখো এক্স কে ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে বলেছে, সুতরাং এক্সটা আমি মনে করো এই ডান দিকেই থাকছে, তাহলে বাম দিকে 90টা নিয়ে চলে আসতে হবে। 180 বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ 2y, তাহলে হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ 2y সমান x ডিগ্রি, তার মানে x ডিগ্রি সমান 90 ডিগ্রি বিয়োগ 2y হয়ে গেল। এই সম্পর্ক আমি পেয়ে গেলাম। এরপর খেয়াল করো এখানে প্রয়োগ বইয়ের একটা প্রয়োগ 5 রয়েছে, তোমরা এই প্রয়োগ 5 এর স্টেটমেন্ট একটু লিখে রেখো, ও কখনো কখনো কাজে লাগতে পারে। আমি কোশ্চেন দেখি 15.1 একটি প্রশ্ন দিয়ে আজকে শেষ করব। এই যে কোশ্চেন দেখি 15.1, এখানে 9টি প্রশ্ন আছে, সাধারণত এগুলো আসে না পরীক্ষায়, তবু আমি একের প্রশ্নটা একটু বলে রাখছি। বলেছে মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি হচ্ছে জ্যা। তাহলে আমি একটু ছবিটা আঁকবো। ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করো এবি হচ্ছে জ্যা। বলেছে যে বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা এও বর্ধিত এও কে, তাহলে এও কে একটু বাড়িয়ে নিই, দেখি কোন দিকে যাচ্ছে, মনে করো এই গেছে। আর এই বি বিন্দুতে আমি কি করেছি, একটা স্পর্শক এঁকেছি, তো এই স্পর্শকটা একে টি বিন্দুতে ছেদ করেছে। তো ওরা বলে দিয়েছে যে বি এ টি মানে এই কোণটা 21 ডিগ্রি, সরি 20 ডিগ্রি বলেছি, এটা 21 ডিগ্রি। আচ্ছা, আমার যেহেতু বি বিন্দুতে হচ্ছে এটা একটা স্পর্শক, তো আমি যদি ওবি যোগ করি, এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই পারের কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি হবে। আচ্ছা, যদি এই বাম দিকের কোণটা 21 ডিগ্রি হয়, এই কোণটাও কিন্তু আমার 21 ডিগ্রি হবে। তাহলে সেগুলো একটু লিখে নেব যে ওবি যোগ করা হয়েছে, যোগ করা হলো, লিখব বিটি স্পর্শক এবং ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে লিখব অতএব লিখব ও বি টি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, লিখব ত্রিভুজ ওএবি এর ওএ সমান ওবি সমান 21 ডিগ্রি, ও সরি 21 ডিগ্রি বলছি, এখানে লিখব একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে লিখব অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ, এটা সমান হচ্ছে আমার 21 ডিগ্রি। এখন আমি তোমাকে ছবিটা একটু কেটে এখানে এঁকে দেখাবো। আমাদের ছবিটা ঠিক এরকম রয়েছে, এরকম আছে ত্রিভুজটা, এটার নাম হচ্ছে টি, এটার নাম বি, এটার নাম এ, এই কোণটা 21 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 প্লাস 21, যদি যোগ করে দিই এটা হচ্ছে 111 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি। তাহলে লিখব অতএব কোণ বিটিএ সমান 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা এখানে আরেকটু লিখে নিতে পারো, ত্রিভুজ এ বি টি থেকে তাহলে আর অতএব দিতে হবে না, এটা সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ভি এ টি মাইনাস কোণ এ বি টি, এটা সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস বি এ টি মানে তো 21 ডিগ্রি, আর এইটা মানে হচ্ছে 90 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে দুটো যোগফল, তাহলে হয়ে গেল 180 মাইনাস 21 মাইনাস 90 মাইনাস 21, তার মানে হচ্ছে 111 আর 20 31 32, তাহলে 132 ডিগ্রি এর থেকে বাদ যাবে, তাহলে হবে 48 ডিগ্রি। দেখো বিটি এর মান হচ্ছে 48 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে
উপপাদ্যটা একটু লিখে লিখে প্র্যাকটিস করো।